ডিপ্রেশনের এমন লেভেলে ছিলাম, আমি ভাবতেছিলাম যে আমি সুইসাইডটা কিভাবে করবো। করবো এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমার। কিভাবে করবো, কিভাবে করলে বাসায় মনে হবে যে আমি অ্যাক্সিডেন্টাল সুইসাইড হয়েছি। অ্যাক্সিডেন্টাল ভাবে আমি মারা গেছি, কিন্তু আমি সুইসাইড করিনি। বাসায় তো খুব কষ্ট পাবে এই জিনিসটাতে। আমি তো বাসায় একদম ভেজা বেরাজ। জানি না এটা হয়তো আমার আব্বু আম্মুর কাছে যাবে। যদি যায় তাহলে আব্বু প্লিজ এই জিনিসটা আমি বুঝাইতে চাই। ৩,০০০ ফ্রেন্ড ছিল। আমি ৩,০০০ ফ্রেন্ড এক রাতে আনফ্রেন্ড করছি ওই বাটন ফোনের পুরো বাটন সবগুলো কালো বাটন সাদা হয়ে গেছে। আমার খারাপ হওয়াটা শুরু হয়েছে রিলেটেবল হওয়া থেকে। যেহেতু আমি ফ্যামিলি থেকে আলাদা হয়ে গেছি। কার কয়টা গার্লফ্রেন্ড আছে হ্যাঁ, সেটাকে তারা মানে কি বলে গর্বের 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 বিষয় 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 বলতো আরকি, তুলে যে ধরে। আচ্ছা, সিনেমা আচ্ছা। করবো আমি, সিনেমার হিরো হবো এই টাইপের বুকিচুকি আর কি বলা আচ্ছা। যায়। মানে সত্যিকারে ঢুকতে ঢুকতে মানে এত অন্ধকারে ঢুকে গেছিলাম যে সেটা আসলে এখন আমার এখান থেকে দাঁড়ায় আমি যখন ভার্সিটির ফিতনাগুলো দেখি তখন আমার মনে হয় যে আরে এগুলো তো কিছুই না, এগুলো তো বাচ্চা লেভেলের, আচ্ছা। আমি স্কুল কলেজ লাইফে পার করে আসছি এরকম টাইপের মনে হয়। তো তারা ওই জিনিসগুলো দেখে, এই জিনিসগুলো তারা একসময় দেখছে, আমার এখন আমার পরিবর্তনটাও দেখে। কিন্তু তারপরেও না বাসার থেকে মাঝে মধ্যে কিছু ট্যাগ আসে, যেমন আমি শিবির, আমি জঙ্গি, আমি কি কোনো গ্রুপের সাথে যুক্ত আছি কিনা, এই ট্যাগ গুলা না প্রথম যখন দিনে ফিরছি তখন খুব কষ্ট লাগতো। আমার মানে এই ব্যাপারটাও একটু বিশেষ করে ভাই ইয়ে আমি করতে এখানে পারে। ইন্টারফেয়ার করে, যেহেতু আমারও আলহামদুলিল্লাহ বাবরি চুল রাখা আরে সুযোগ হয়েছে। বাবরি চুরের পরে তো কথাই নেই, নতুন করে এটা এটার আবার শুনছি। পরপরই জঙ্গি বা অন্যান্য যে ট্যাগ গুলো আছে এটা আরো বেশি আমি আসে। দুইবার খাইছি তাহলে। আচ্ছা। আমি প্রথমে একবার জঙ্গিটা খেয়েছি যখন হলো গিয়া মানে ইয়ে, আর পরে আবার বাবরি রাখার সময় আবার খেয়েছি। আমি যখন প্রথম আসসালামু আলাইকুম। জীবনের পথ চলায় কখনো কখনো আমরা হারিয়ে ফেলি আমাদের আসল পরিচয়, ভুলে যাই আমাদের সৃষ্টির উদ্দেশ্য। কিন্তু হৃদয়ের ভিতরে লুকিয়ে থাকা আকুতি কখনোই মরে না। সে আকুতি হলো সৃষ্টিকর্তার দিকে ফিরে যাওয়ার আকুতি। দিনে ফেরার গল্প হলো সেসব মানুষের গল্প যারা জীবনের পথ চলায় হারিয়ে গিয়েও আবার ফিরে এসেছেন সত্যিকার ঠিকানায়। যাদের হৃদয়ে জ্বলে উঠেছে ইমানি প্রদীপ এবং যারা ফিরে এসেছেন আলোর পথে। এটি শুধু একটি গল্প নয়, এটি হলো একটি আত্মার যাত্রা। গল্পের প্রতিটি পদক্ষেপে থাকছে শিক্ষা এবং অনুপ্রেরণা, এবং প্রতিটি মুহূর্তে থাকছে আল্লাহর রহমতের ছায়া। স্বাগতম জানাচ্ছি আজকের দিনে ফেরা গল্পের পর্ব নাম্বার 2। আমাদের সঙ্গে আজকের অতিথি আছেন সিয়াম ভাই। তো ভাইকে বলবো যদি ভাই নিজের পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শিকদার সাদমান রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ারে আছি আলহামদুলিল্লাহ। ভাই, আমার জানা মতে আপনি একটা সময় দিনের পথে ছিলেন না, যেমন এখন আছেন। তো আপনার এই জার্নিটা সম্পর্কে যদি আমাদের কিছু জানাতেন। আলহামদুলিল্লাহ, দিন তো একটা এমন বিষয় যেটা হলো যে মানে কি বলবো, এমন একটা সম্পদ দিন যে যে যেটা পেয়ে গেছে তারপর সেটা পাওয়ার না পাইলে এটা বুঝতে পারবে না আসলে কি। তো আমি একসময় বুঝি নাই যে দিন কি ছিল। আর একসময় অন্ধকারে ঢুকতে ঢুকতে মানে এত অন্ধকারে ঢুকে গেছিলাম যে সেটা আসলে এখন আমার এখান থেকে দাঁড়ায় আমি যখন ভার্সিটির ফিতনাগুলো দেখি তখন আমার মনে হয় যে আরে এগুলো তো কিছুই না, এগুলো তো বাচ্চা লেভেলের, আচ্ছা। আমি স্কুল কলেজ লাইফে পার করে আসছি এরকম টাইপের মনে হয়। ড্যাফোডিল ইউনিভার্সিটি, আলহামদুলিল্লাহ আমাদের একটা ইসলামিক সেন্টার আছে, এখান থেকে বিভিন্ন দাওয়াতি কার্যক্রম করা হয়। তবুও ভাই যে পরিমাণে ফিতনা এখানে আমরা ফেস করি এবং দেখি, তো এখানে আপনার ইমানের হালত কেমন আছে? আর কি, তো আসলে ব্যাপারটা হয়েছে কি, আমার শুরুটা হয়েছে যে মানে আমি আগে বলি যে আমি খারাপ কিভাবে হয়েছি। আসলে মানুষ তো সবাই ফিতরতের মধ্যেই জন্ম হয়। খারাপটা কিভাবে হয়েছি, আমি মনে করি আমার এই আজকের আলোচনা সাধারণত এই টাইপের যে আলোচনাগুলো হয় সেগুলোতে হয় কি আমাদের বয়সী যারা আছে তাদের ইন্সপায়ার করার জন্য হয়। জি, বাট অবশ্যই ভাই। আমার যেটা প্রবলেম বা আমি যেটা বলবো সেটা আমার মনে হয় যে আমাদের যে বাবা মা লেভেলে যারা আছে এখন, আমাদের বাবা মা অথবা এখন যারা নতুন বাবা মা হচ্ছে তাদের এই জিনিসটা জানা জরুরি যে আসলে এখনকার সমস্যাটা কি। তাদের আসলে কোনো সমস্যা নাই, তারা তাদের জায়গায় ঠিক আছে। কিন্তু প্রবলেমটা হয়েছে কি, তারা আমাদের মাঝখানে যে জেনারেশন গ্যাপটা আছে, এজ গ্যাপটা আছে, এইটাতে তারা বুঝতে পারে না যে আমাদের প্রবলেমটা আসলে কিসে হয়। যেমন মনে করেন আমার বাবা মাদের সময় প্রবলেম কি ছিল, যে মনে করেন খাবারের প্রবলেম হইতে পারে, থাকার জায়গার প্রবলেম হইতে পারে। আমাদের কিন্তু এগুলো নেই। আমাদের আলহামদুলিল্লাহ খাবার আলহামদুলিল্লাহ পর্যাপ্ত আছে, থাকার জায়গা আছে। আমাদের প্রবলেম কি, আমাদের প্রবলেম হয় একা একা থাকা, মানে আমরা খেলার সাথী পাই না ঠিকঠাক মতো। আমাদের হয় কি, আমাদের ডিপ্রেশন, এই জিনিসগুলো কিন্তু তারা দেখেইনি, তারা ডিপ্রেশন আবার কি হুম। জিনিস তাদের জন্য। আমাদের জন্য এগুলো হলো প্রবলেম। তো আমার ক্ষেত্রেও কোয়াইট সিমিলার এরকমই হয়েছিল। তো আমার যে জিনিসটা যে আমার আব্বু ছোটবেলায় আমাকে, আমার আব্বু আম্মু ছোট দুজনেই গ্রামে থাকে। আমার পুরো ফ্যামিলি গ্রামে থাকে। আমি ছোটবেলায় আমি যখন ক্লাস 1 এ পড়ি তখন ঢাকাতে চলে আসি। ক্লাস 2 থেকে আমি ঢাকাতে বড় হইতেছি। এখন ঢাকাতে যে বাসায় আসছি, আমার ফুপুর বাসায় আসছি আমি। তো ঢাকাতে আমি যে বাসায় আসছি সেখানে আমার ইমিডিয়েট সিনিয়র যিনি ছিল উনি আমার চেয়ে 10 বছরের বড়। তার মানে বুঝতে পারছেন তার সাথে আমার কথা বলা। তার উপর আরো কি প্রবলেম হয়েছে, আমি গ্রাম থেকে আসছি। সাধারণত আমি বিটিভির যে শুক্রবারে যে সিনেমা দেয় না, ওই হুম, হুম, সিনেমা হুম, দেখালো, হুম। আলিফ লায়লা আচ্ছা, দেখালো, আচ্ছা। সিসিমপুর দেখালো। আর এইখানে তারা দেখতো কার্টুন নেটওয়ার্কের বিভিন্ন বেনটেন বা এই টাইপের, যেগুলো আমি বুঝতাম না। সিনেমা দেখতো হলিউডের সিনেমা, মানে তাদের সাথে আমার চিন্তা ভাবনা কোনো কিছুতেই মিলতো না। তো
তো এইটাতে হচ্ছে কি আমার আলাদা আরেকটা মানে আরেকটা জগৎ আমার তৈরি হতে শুরু হয়েছে। আমি যখন ক্লাস 3-4 এ পড়া শুরু, প্রথম দিকে তাদের সাথে মিশার চেষ্টা করছি, কি করছি আমি মনে নাই। বাট আমি যখন ক্লাস 3-4 এ পড়ি তখন আমার আলাদা আরেকটা জগৎ তৈরি হয়েছে। আমি তখন বাইরে চিন্তা করা শুরু করছি, বাইরের ফ্রেন্ডদের সাথে আমার যোগাযোগ করা। কারণ বাইরে যাদের কাছে গেছি মিশতে, আমার ছাদে ১ ঘন্টা খেলার মানে অনুমতি ছিল। বাসায় তখন ছোট ছিলাম। সো ১ ঘন্টা আমার জন্য অনুমতি ছিল আরকি যে আমি ছাদে খেলতে যেতে পারবো। কারণ ছাদে যাদের সাথে খেলতে যেতাম তারাও দেখা যেত যে এই মডার্ন ঢাকাতে বড় হওয়া লোক। আচ্ছা। তো তাদেরও দেখা যেত পছন্দ ঐরকমই। এখন আমার হয়েছে কি, আমার তো কারোর সাথে মিশতে হবে, রিলেটেবল হইতে হবে। আমার খারাপ হওয়াটা শুরু হয়েছে এই রিলেটেবল হওয়া থেকে। যেহেতু আমি ফ্যামিলি থেকে আলাদা হয়ে গেছি। ফ্যামিলির কেউ আমার ফ্যামিলি আমার যথেষ্ট কেয়ার করছে। ফুপুরা আমার যথেষ্ট কেয়ার করছে। বাট ওই যে মানে খেলার বা কথা বলার যে একটা মানুষ বা একটা বাচ্চার কি দরকার হয় যে কথা বলা। আমি আমার ছোট কথা ভাইরে দেখি বলতে, জাস্ট কথা বলা। ওর কিছু দরকার নাই। খাবার-দাবার জাস্ট কথা বলা। হ্যাঁ, তো আমারও এটাই ছিল। আমার খাবার-দাবারের কোনো সমস্যা ছিল না। কোন দিক থেকে কোনো সমস্যা ছিল না। আমার ছিল কি কারোর সাথে যে আমার মতো করে কথা বলবে কেউ, ঐরকম না। একদম বন্ধুর মতো কথা বলা যেটা। আমার ছোট ভাই-বোন বা ইমিডিয়েট সিনিয়র কেউ নাই আমার ঢাকার বাসায়। আর আমি আসছি গ্রামের এমন একটা পরিবেশ থেকে যেখানে লোকে সবার সাথে একদম আশেপাশের চারদিকে আমার বয়সী ছেলেপেলে, ওইখান থেকে আমি হ্যাঁ, হুট হ্যাঁ। করে এখানে এসে পড়ছি। গ্রামে তো ভাই সবার সাথে ইজিলি মেশা যায়। হ্যাঁ, সবাই নিজ থেকেই কথা বলে। কিন্তু হ্যাঁ, হ্যাঁ। শহরে কিন্তু একটু, শহরে এই জিনিসটা হ্যাঁ, নাই। আমার জন্য একদম পুরা বিল্ডিং, আমার কারো সাথে পরিচয় নাই। শুধুমাত্র বাসারই কয়েকটা মানুষ ছাড়া। এখন ঢাকাতে যখন আমি বাইরের ছেলেদের সাথে মিশতে গেছি, তখন দেখছি যে তারা আসলে আমার মতন এইরকম ব্যাকডেটেড, তারা আমাকে একটা ব্যাকডেটেড, আমি তাদেরকেও খারাপ বলতেছি না। মানে তাদের তুলনায় আমি একটু ব্যাকডেটেডই ছিলাম আরকি। তো আমি আমি শুরু করছি কি তাদের সাথে কিভাবে মিশা যায়। তো আমি ১ম এ খেয়াল করলাম যে তারা হিন্দি সিনেমা, হলিউড সিনেমা দেখে। এখন হলিউড তো বুঝি না, ইংলিশ আমাদের বাঙালিদের যে একটা ইয়ে হুম, থাকে, হুম। হলিউড ইংলিশ আমরা বুঝি না। তো আমি করছি কি হিন্দি সিনেমা দেখবো। তো হিন্দি সিনেমা, তখন তো হিন্দি কিছু বুঝিও না। তো আমি করছি কি যে কিছু আইটেম সং, ওই সময় আইটেম সং জিনিসটা নতুন আসতেছে আরকি। তো আইটেম সং কি সাধারণত আইটেম সং বানানো হয় এরকম কাজে যে আপনার একটা লাইন কানে যেন বাজতে থাকে। এভাবে তারা মানে আইটেম সং বানানোর একটা ইয়ে এরকম। তো ঐরকম ওই একটা লাইন আমি খুব মনে রাখার মানে মুখস্থ করতাম কাইন্ড অফ। শুনে বারবার শুনে মুখস্থ করতাম। টিভির তখন চ্যানেলের নামগুলো হুম। মনে হচ্ছে কোন চ্যানেলে শুনতাম। তো মুখস্থ করতাম, মুখস্থ করে এরপরে গিয়ে খুব ফ্লেক্স নিতাম আমি। যে আমি খুব একটা ভাব পারি এই দিতাম। সেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো একসময় আমার এই জিনিসটাও ইয়ে হয়ে যায়। কিভাবে হয়? তখন ২০১০ সালে একটা সিনেমা বাইর হইছিল। আচ্ছা আমি নাম বলেই বলি। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' নামে একটা সিনেমা বের হইছে। তো ওই সময় একটা খুব ক্ল্যাশ যে সিদ্ধার্থের ফ্যান, ভারুনের ফ্যান। হ্যাঁ? হুম, হুম। তো আমারে জিজ্ঞেস করছে একদিন যে আমি তো খুব ততদিনে আমি খুব ফ্লেক্স মেরে একদম আচ্ছা। খুব যে আমি হিন্দি বুঝি। আমারে জিজ্ঞেস করছে যে, "তুই কি সিদ্ধার্থের ফ্যান না ভারুনের ফ্যান?" এখন আমি তো বুঝি আমি যাই সিদ্ধার্থও চিনি না ভারুনরেও চিনি না। আমি খালি এমনি হ্যাঁ, আমি বলছি যে, "হ্যাঁ, আমি ভারুনের ফ্যান।" তো একটু পরেই আবার এটা ফাঁস হয়ে গেছে। কেন? কারণ আমি আবার ক্রিকেটটা বুঝতাম। আমার বাসায় আমার ফুপা ক্রিকেট খেলা খুব ভালো দেখে। সারাদিন ক্রিকেট দেখে। তো আমিও ওই সাথে ক্রিকেটটা ভালো বুঝতাম। তো যখন ভারুনের পুরা নাম কিন্তু ভারুন ধাওয়ান। তো ওরা একটু পরে আলোচনার একটু পরে ভারুন বাদ দিয়ে ওরা বলছে ধাওয়ান। আমি আবার রিলেট করে ফেলছি শিখা ধাওয়ানের শিকার সাথে। ধর। কারণ আমি যখন শিখর ধাওয়ানের ব্যাপারে কথা বলা শুরু করছি তখন তারা বুঝে গেছে যে জানি না। আমি আসলে জানি না। এটাকে আচ্ছা। শুধু ফ্লেক্স নেওয়ার জন্য ভারুন বলছি। তো এই সময় আমি দেখি এইখানে এসে আবার একটা লজ্জাকর পরিস্থিতিতে পড়ি। তো এখান থেকে আমার মোটামুটি এই যে ঢাকার যে ছাদের যারা ফ্রেন্ড ছিল তাদের থেকে আমি এখান থেকে আস্তে আলাদা হয়ে যাওয়া। এরপর আরো অনেক কাহিনী আছে। তার থেকে আস্তে আলাদা হয়ে যাওয়া শুরু করি। এবার আমি শুরু করি যে আমার এলাকার গলির যে ছেলেপেলে আছে। আর আমার গলির ছেলেপেলেরা তখন আসলে কিশোর গ্যাং থাকে না? হুম, ওই কিশোর বখাটে গ্যাং টাইপের। টাই জি। হ্যাঁ, ওই কিশোর গ্যাং। আমি তখন মোটামুটি 5-6 এ পড়ি। তো ওই কিশোর গ্যাং টাইপের একটা উম ইয়ের সাথে আমি মোটামুটি যারা যে কারণ ফ্রেন্ড তাদের সাথে হুম, আমার হুম। মিলতেছিল। কিন্তু হ্যাঁ, তাদের তুলনায় তারা কিন্তু কিশোর গ্যাং এর যারা আছে এরা কিন্তু অনেক তাড়াতাড়ি ইনফ্লুয়েন্স করে এবং হ্যাঁ, তাড়াতাড়ি হ্যাঁ। আপন করে নেয় হ্যাঁ, নিজেদের। হ্যাঁ, হ্যাঁ, আপন করে নিতেছিল। তাছাড়া আরো অনেক কিছু মিলতেছে। যেমন আমার ছিল, আমি যখন গ্রামে থাকতাম তখন দেবের গান শোনার লোক আমরা। হ্যাঁ। তো আচ্ছা। দেখা যাইত যে ওরাও ওই লেভেলেরই ছিল। তো দেখা যায় ওখানে কালচারও ম্যাচ হইতেছে, পছন্দও ম্যাচ হইতেছে। তার উপর তারা আপনও করে নেওয়ার যে একটা ব্যাপার আছে ওইটাও আছে। তো এই কারণে ওদের সাথে আমার মিশা শুরু। তখন তো বুঝি নাই যে ভালো খারাপ কি। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, যেহেতু এই জিনিসটা অনলাইনে যাবে, আমি আমার লাইফের অনেক কিছু হয়তো বলব কিন্তু অনেক কিছু আবার বলব না। কারণ জিনিসটা হলো যে রাসূল ইসলাম বলছে যে তোমরা নিজেদের গুনাহ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রাখছে সেটাকে প্রকাশ করে দিও না। তো আমি এখানে চাবো না যে আমার গুনাহ যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রাখছে সেগুলো প্রকাশ হয়ে যাক এখান থেকে। তো আমি এখানে কিছু বলব যারা আমার অনেকে থাকবে যারা আমাকে পার্সোনালি চিনেন তারা হয়তো বলবেন যে হুজুর হয়ে এখন মিথ্যা কথা বা হাইড করতেছে, তার জীবনে এই জায়গাটা সে বলতেছে না। হ্যাঁ, আমি বলতেছি না, আমি জেনে শুনেই বলতেছি না যে আমি চাচ্ছি না ওই জিনিসটা আসলে অনলাইনে বা এমন একটা প্ল্যাটফর্মে যাক জেনে আমার গুনাহ প্রকাশ হয়ে যায়। তো যেটা হয় যে আমি যখন ক্লাস 6-7 এ পড়ি তখন আ মানে আমার খারাপ হওয়ার শুরুটা হয় কি? মানে আমি খারাপ কিভাবে? মানুষ যে সিগারেট খায় না? আমি সিগারেট খাওয়া শুরু করি। শুধুমাত্র রিলেটেবল হওয়ার জন্য। যে আমি যেন তাদের সাথে যে আমি হ্যাঁ, হ্যাঁ। গলির যাদের সাথে গেছি, তাদের সাথে এই ক্ষেত্রে আমি রিলেটেবল হইতে পারতেছিলাম না। যে হয়তো ক্রিকেটটা আমি পারতাম, এজন্য ক্রিকেট খেলার সময় তাদের সাথে মিশতে পারতেছি। হয়তো ওই যে যখন সিনেমার ব্যাপারে, গানের ব্যাপারে আলোচনা করা হইতো, তখন ওই যে যেহেতু তারা ওই যে ইন্ডিয়ান বাংলা দেবের গান বললাম যেটা, হুম, হুম। তো ওইগুলোতে আমি কিছু বুঝতেছি। কিন্তু এর বাইরে যে মনে করেন যে রেগুলার আড্ডা, এটা কিন্তু রেগুলার না। ক্রিকেট একটা বিকালে একটা নির্দিষ্ট সময় খেলা হয়।
আপনার সিনেমার তো সাধারণত খুব বেশি আলোচনাও হয় না, কিন্তু রেগুলার যে আড্ডাগুলো আছে লাইক আসলে সত্যি কথা বলতে আসলে ওই সময় আমাদের রেগুলার আড্ডা বা ওদের রেগুলার আড্ডা ছিল পর্ন দেখা, তারপর সিগারেট, কে কয়টা সিগারেট, তারপরে হলো গিয়ে যে মনে করেন যে স্কুলে মেয়েদের সাথে ঘোরা, এই কোন মেয়ে কিরকম, কোন মেয়ের সাথে কিরকম ভাবে কথা, এইগুলো ছিল রেগুলার আলোচনা। আচ্ছা ভাই, আমি এখানে একটু ইন্টারফেয়ার করি যে তখন তাদের মানে গলির যেগুলো যে যারা ছেলে ছিল তাদের সাথে তাল মিলাইতে গেলে এমন একটা জিনিস আমরা অনেকে আমিও যেহেতু আমার লাইফের সাথে একটু মিলে গেল তাই আমি বলতেছি যে তাদের সাথে যখন আমি মিশি তখন ভাই দেখি যে তারা যদি একটা খারাপ কাজ করে ওর কিন্তু মনে করো যে একটু ডিমান্ড একটু বেড়ে যায়। যেমন হ্যাঁ, আমরা মনে করেন যে নর্মাল সিগারেট খাচ্ছি, ও একটু দামি সিগারেট খাইলো বা ও একটু আরেক ধাপ বেশি একটু নেশা করলো, হুম, তো হুম, তার ডিমান্ডটা কিন্তু গ্রুপের কাছে বেড়ে যায়। হ্যাঁ, তো এইভাবে মনে করেন আমাদেরকে ইনফ্লুয়েন্স করা হয় ওইখানে থেকে। হ্যাঁ, জি। এইটাই এই যে আপনি যেটা বললেন সিগারেটের ক্ষেত্রে, এটা সব ক্ষেত্রেই। হ্যাঁ, মনে করেন যে কোন একজনের মানে কিভাবে বলতে এখন কেমন লাগতেছে, মানে ওই সময় এরকম ছিল যে কার কয়টা গার্লফ্রেন্ড আছে হ্যাঁ, সেটাকে তারা মানে কি বলে গর্বের হ্যাঁ, গর্বের গর্বের বিষয় 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 বলতো তুলে আরকি যে ধরে। হ্যাঁ। আমার এতগুলো এক্স আছে, আমার এতগুলো প্রেজেন্ট আছে, এই সেইগুলা। আল্লাহ মাফ করুক আল্লাহ। তো যেটা হয়েছে যে ওই সময় আমি ১ম আ তাদের সাথে তাল মেলানোর জন্য সিগারেট খাওয়া শুরু করি। তাদের সাথে তাল মেলানোর জন্য পর্ন দেখা শুরু করি। তাদের সাথে তাল মেলানোর জন্য এই যে মেয়েদের পিছনে ঘুরা, আসলে এটা তখনো শুরু হয়নি। কারণ পিছনে ঘুরা বলতে আমার স্কুল ছিল এরকম, তাদের আবার স্কুল আলাদা ছিল। তাদের স্কুলে ছেলে-মেয়ে একসাথে ছিল। আমার স্কুল যেটা ছিল ছেলে-মেয়ে একসাথে, বাট মেয়েদের সকালের শিফটের ক্লাস হইতো, ছেলেদের দুপুরের শিফটের ক্লাস হইতো। তো খুব একটা দেখা সাক্ষাৎ হইতো না। সেখানে আসে আমার খারাপ হওয়ার ৩য় ধাপ, যেটা যে কোচিং এ ব্যাচে পড়তে যাওয়া। হুম। এইটা আমি বলব যে কোন বাবা-মার কোন ছেলে-মেয়ের উচিত না কোচিং এ ব্যাচে পড়তে দেওয়া। কোচিং এর ব্যাচে স্পেশালি যেখানে ছেলে-মেয়ে একসাথে আছে বা স্কুলের ছেলে-মেয়েগুলো যেখানে একসাথে পড়ে। কারণ আপনার মনে হইতে পারে যে আমি আমার ছোট ভাইরে আমার আব্বু বলছে যে রিসেন্টলি বলছে যে ঠিক আছে একটা স্যারের কাছে পড়ে। আমি একদম স্ট্রিক্টলি না করছি। না, এখানে কোন পড়ানোর দরকার নেই। কারণ আব্বু বলতেছে যে আরে যেই ছেলেগুলোর সাথে সারাদিনই সে ক্লাসে আছে, সেই ছেলেগুলোর সাথে আরেক ঘন্টা গিয়ে ব্যাচে পড়বে। বাট প্রবলেম এটা না যে সারাদিন ক্লাসে আছে। সারাদিন ক্লাসে কোনো খারাপ কিছু করবে না। ওই যে ব্যাচে যাওয়া আসার সময় হুম, ওইখানে হুম, গিয়ে হুম। ওইখানে যে খারাপটা হবে সেটা আর কোথাও হবে না। তো আমিও ওইখানে গিয়ে হইছে কি, আমি ১ম বারের মতো হইছে কি যে ছেলে-মেয়ে যে একসাথে ক্লাস হইতে পারে বা হইতে পারে তো এটা তো আগেও বুঝছি, বাট একসাথে যে হয় হুম। এই জিনিসটা বা মেয়েদের সংস্পর্শে যাওয়া, এটা ১ম বারের মতো গেছি। সংস্পর্শ বলতে কেমন জানি লাগছে। যাই হোক, হ্যাঁ, মেয়ে ফ্রেন্ড যেটা, জি, যে বুঝতে ওটা পারছি। ১ম হয় আরকি। এরপরে দেখা যায় যে আ ওই যে কিশোর গ্যাং একটা বলতেছিলাম, যে কিশোর গ্যাং এ তো অলরেডি আমি ঢুকে গেছি। তো কিশোর গ্যাং এ ঢুকে যাওয়ার কারণে বিভিন্ন মারামারি-টারামারি, যেগুলো আমাদের এখানে গ্যাঞ্জাম বলা হইতো হুম। আরকি। এটা খুব এপিক ওয়ার্ড গ্যাঞ্জাম। ওই গ্যাঞ্জামে ঢুকে যাই। আর আমার মনে আছে ক্লাস 8 বা যখন 9 এ পড়ি, তখন হইছে কি আমার আ জুনিয়র এর গ্যাঞ্জামে এই জিনিসটা নরমাল যে একদল আইসা আরেক দলের মাইরা যায়, আরেক মেরে দল দেয়। আইসা আরেক হ্যাঁ। দলের মাইরা যায়। একা পাইলে মাইরা যায়। তো আমার হয়েছিল কি, আমি যখন 8 বা 9 এ পড়ি তখন আমার চেয়ে জুনিয়র ১ ক্লাস বা ২ ক্লাস জুনিয়র, আমার ঠিক মনে নেই কোন একটা ক্লাসের জুনিয়র, ওরা এসে ওদের সাথে আমার আগের থেকে মনে হয় কিছু একটা ছিল। এখন আসলে পুরা ঘটনা মনে নেই। আগের থেকে হয়তো কিছু ছিল। কিছু একটা ঝামেলা ছিল। কোন মেয়ে বা এরকম কিছু একটা নিয়েই সম্ভবত ঝামেলা ছিল। মেয়ে সম্ভবত না, সম্ভবত কোন মেয়ে নিয়েই ছিল। তো হইছে কি, এরপরে ওরা আইসা আমারে কোন একটা টাইমে টিফিন টাইমে তারা আমারে একা পাইছে, একদম আইসা একদম যেটারে আমাদের বলে ভবের মাইর বলতো আরকি, না? ভবের মাইর আচ্ছা। দিয়ে গেছে। মানে একদম ইয়ে মাইর। আর এখানে হয়েছিল কি, আমাদের যে ক্লাসরা ছিল, টিচাররা ছিল, তারাও আমাকে এসে দোষারোপ করতেছিল যে কেন, মানে আমার ঠিক মনে নেই আসলে জিনিসটা কি হয়েছিল, কিন্তু টিচাররাও আমাকে এসে দোষারোপ করতেছিল। প্লাস ক্লাসের যে ছেলে ফ্রেন্ড আছে তারাও আমারে একটা মানে তুই একটা তোর জুনিয়র রাইসা মাইরা যায়, এই তুই এই, মানে একদম তুচ্ছ-তাচ্ছিল্য করতেছিল। তো দেখা যায় আমি তখন ছেলেদের যে একটা ফ্রেন্ড ছিল এইজন্য ওখান থেকে বের হই। আপনি যদি আমার এখন জিজ্ঞেস করেন যে আমার স্কুল লাইফের কয়েকটা ফ্রেন্ডের নাম বলতে, আমি নাম বলতে পারবো, কিন্তু তাদের সাথে আমার যোগাযোগ স্কুলের পর আর নাই। আমার এই ভার্সিটিতে এমন কয়েকজন আছে স্কুলের, কিন্তু তারা হলো গিয়ে এমন যে তারা স্কুল থেকে বের হয়ে গেছিল। 6-7 এর আগে স্কুল থেকে অন্য স্কুলে চলে গেছিল। আচ্ছা। তাদের সাথে আমার যোগাযোগ আছে। কিন্তু নরমাল যারা 9-10 পর্যন্ত ছিল তাদের সাথে আমার কোন যোগাযোগ নাই। এই একটা কারণে আমি যখন ক্লাস 8 এ পড়ি, তখন হলো কি আমার অলরেডি আমি একটা মেয়েদের ফ্রেন্ড পাইছি যারা হলো গিয়ে সকালে এসে ক্লাস করে, সকালে চলে যায়। তাদের সাথে আমার যোগাযোগ হইছে যে ব্যাচের মাধ্যমে। আর 8 এ হলো গিয়ে এই ঝামেলাটা হয়। এই ঝামেলার পর আমি একদম টোটালি মানে ছেলে ফ্রেন্ড আমার নাই। একদম ছেলে ফ্রেন্ড যারা ছিল, মানে ফ্রেন্ড বলতে কি তাদের সাথে শুধু ক্লাসে গেলে দেখা হয় এইটুকুই। হ্যাঁ, হুম। টুকটাক কথাবার্তা, বাকি পুরো সময় আমার হয়ে যায় যে আমি মেয়েদের সাথেই থাকতেছি। তো ওইখান থেকে আমার মেয়েদের সাথে থাকা শুরু। আর ওইখানে একটা মেয়ে ছিল এরকম, মানে নাম বলা আসলে দরকার নেই। বাট ওইখানের মেয়েরা ভালো ছিল। বাকি মানে যেহেতু আমি ওরকম ছিলাম, আসলে আমি তাদের দোষ দিব না। আমি ওরকম ছিলাম যে আমি মনে করেন সিগারেট-টিগারেট খাইতাম, প্লাস আরো ইয়ে ছিল আমার। তো দেখা যেত যে তাদের সাথে গেলে আমার ওইটাই বেশি হইতেছিল। তো ওইখান থেকে একটা পর্যায়ে যায় যে যখন আমার এসএসসি পরীক্ষা হয়, তখন এসএসসি পরীক্ষা আমি তাদের সাথে থাইকা থেকে আমি পরীক্ষা দিছি। মানে আমার মেয়ে ফ্রেন্ড ৩-৪ টা মেয়ে ফ্রেন্ড ছিল, তারাই আমার সব ছিল। বুঝতে পারছেন? আর বাকি ছেলেদের সাথে আমি খালি গিয়ে পরীক্ষা দিতেছি, তাও কি পরীক্ষা দিতেছি মানে কোনো ইয়ে নাই তাদের। এরপরে আমরা 10 শেষ করলাম। 10 শেষ করার পরে আমরা যখন কলেজে যাইতেছি, তখন আমার কাছে মনে হইছে যে আমার কলেজে গিয়ে কোনো নতুন ফ্রেন্ড লাগবে না। কারণ এখানে যারা আছে তারাই আমার জন্য যথেষ্ট।
কিন্তু এরপরে গিয়ে আমার কলেজে গিয়ে আলহামদুলিল্লাহ একটা চেঞ্জ হয়, কারণ আমার যখন এসএসসি তে রেজাল্ট আমার 4.67 আসে, কিন্তু এটা আমার তখন যে অ্যাবিলিটি ছিল ওই তুলনায় একটু খারাপই বলা যায়। আমার তখন আমি যদিও খারাপ লাইনে চলে গেছি, বাট পড়াশোনা বাসায় যেহেতু স্ট্রিক্ট ছিল, তো পড়াশোনা ঠিকঠাক মোটামুটি চলতেছিল। তো আমার এসএসসি 4.67টা আসলে জিনিসটা আমারই আনএক্সপেক্টেড ছিল। তো আর বাড়িতে তখন গিয়ে তো খুবই খারাপ অবস্থা। আমি যে এসএসসি থেকে এইচএসসি সময়টা 3 মাস বাড়িতে থাকা হয়। তো আপনারা মানে যারা জানে যে, যারা একটু এই সিগারেট বা নেশার দিকে গেছে তারা জানে যে এইটা যখন বন্ধ থাকে তখন কি অবস্থা হয়। আমি 3 মাস যখন বাড়িতে ছিলাম, আমার কিন্তু সব সার্কেল এখানে ঢাকাতে, হুম, আমার বাড়িতে কোনো নেটওয়ার্ক নেই। তো যেটা হয়েছে যে আমি যখন 3 মাস বাড়িতে ছিলাম তখন আমার একদম সব বন্ধ। এর মধ্যে আমি এমন কয়েকবার আমি লুকায় ঢাকা চলে আসছি, কারণ আমার মানে আমি থাকতেই পারতেছি না এরকম আচ্ছা। অবস্থা। তারপরে আব্বু আম্মুরে বলে কোনোভাবে ম্যানেজ করছি যে আমার কক্সবাজার যাইতে হবে ঘুরতে, ঘুরতে পাঠাও। মানে আমার কোনোভাবে ঢাকা বাড়ির যে বাড়ি থেকে কি সবাই চিনে আমার, হুম, ফ্যামিলি সবাই আমাকে চিনে, আশেপাশে সবাই আমাকে জানে। আমি যে কিছু একটা করবো, আমি লুকিয়ে সিগারেট খাবো সেটাও জেনে যাবে। হুম, হ্যাঁ? তো অনেক লুকায়া খাইতাম, তাও খাইতাম। তো এরপরে যখন কলেজে আসি, কলেজে আসার পরে আমার মেইনলি ১ম যে দিনে ফেরার যে ১ম স্পার্কটা হয় সেটাই। এখনো স্পার্কই চলছে। আমি বলি না যে আমি এখনো দিনে ফিরেছি। বাকি ওই স্পার্কটাই হইছে আমার ১ম কলেজে এসে কি, ততদিনে আমার একটা ঝোঁক হইছে যে আমি সিনেমা করব বা সিনেমা দেখতেছি। আচ্ছা, সিনেমা আচ্ছা। করব আমি, সিনেমার হিরো হব এই টাইপের ভুগি-চুগি আরকি বলা আচ্ছা। যায়। মানে সিনেমা করব একটা বা ইয়ের যে নাটক-টাটক হয় না কলেজের, ওই কলেজের নাটকে স্ক্রিপ্ট লেখা বা কাজ করা এরকম টাইপের, যে নাটক করব এরকম টাইপের একটা ঝোঁক ছিল। ক্লাসের মোটামুটি সবাই জানতো যে আমি সিনেমার দিকে যাইতে আগ্রহী। হুম, তো টিচাররাও মোটামুটি জানতো। তো একদিন কোন মানে ওই সময় হচ্ছে কি মানে এই লাইফটা আসলে ভালো না। আমি সত্যি কথা বলতে এই লাইফটা কি খুব জঘন্য একটা লাইফ। এখানে আমরা হয়তো বাইরে থেকে দেখি যে সিনেমার জিনিসটা অনেক চকচকে বা এই, কিন্তু জিনিসটা আসলে ভালো না। একসময় ডিপ্রেশন এটা একটা রেগুলার সাথে এখানে। ডিপ্রেশন একটা রেগুলার। আমার মনে আছে ১ম যখন আমি দিনে ফিরি, ১ম যে স্পার্কটা হয়। আচ্ছা ভাই, একটু ইন্টারফেয়ার করতেছি যে আপনার এই কামব্যাকটা হলো কিভাবে? যেমন মনে করেন যে আমরা জানি যে কেউ হয়তো বই পড়ে, কেউ হয়তো কারো বন্ধু-বান্ধবের সহবত হুম, থেকে বা হুম, হুম। মুরব্বির সহবত থেকে, কেউ তাবলিগে থেকে। তো আপনার এই কামব্যাকটা হইলো কিভাবে তখন? সত্যি কথা বলতে ফেসবুকের রিয়ালাইজেশন? স্বভাবতে। আচ্ছা, ফেসবুকে। ফেসবুকের স্বভাবতে। আচ্ছা। আমার হইছে কি, একদিন মাগরিবের পরে আসে। তখন তো আর মাগরিবটা আমি কিছু করতাম না। কোন সন্ধ্যার সময় কোন একটা টাইমে আমার ডিপ্রেশনের লেভেল এরকম ছিল যে আমার পা ছিল উপরে, মাথা ছিল নিচে। মানে একদম ফ্লোরে মাথা আর পা উপরের দিকে ঝুলায় রেখে আমি কি করতেছি আমি জানি না। আ ছোট্ট একটা বাটন ফোন ছিল। আমার আবার কি বাসা থেকে যথেষ্ট স্ট্রিক্ট ছিল। আমি আচ্ছা। যাই করতেছি বাসার বাইরে। আমি মনে করেন যে রিলেশন করি ওইটাও বাসার বাইরে, আমি সিগারেট খাই ওইটাও বাসার বাইরে, আমি আরো যা খারাপ কাজ করি সব বাসার বাইরে। বাসাতে আমি একদম ভেজা বেড়াল। কারণ বাসায় স্ট্রিক্ট। হুম, তো বাসা থেকে আমার ছোট একটা ফোন ছিল, বাটন ফোন ছিল। আরো ফোন আমি বাইরে কিনছি, কিন্তু বাসায় আমার ছোট একটা ফোন। ঠিক আচ্ছা। আছে? তো বাসার ছোট ফোনে আমি তখন করছি কি, আমি দেখি আমি গ্রুপের মেসেজ দেখতেছি। তো কোন একটা কথাতে একজন আমার কলেজের একজন, সে আবার দিনে ছিল। তো আমি একটু এনে বলে রাখি যে কলেজের ২ জন দিনে ছিল। একটা মেয়ে, একটা ছেলে। তাদের সাথে আমার একদম আলাদা দুনিয়ার। কারণ আমি সিনেমার লাইফের হুম, লোক, তারা দিনের লাইনের লোক। তাদের সাথে আমার কোন মিলেই না। তাদেরকে আমি জাস্ট দেখছি। যে ২ জন আছে, ঠিক আছে ২ জন আলাদা। মানে মেয়েটা মেয়েদের রোতে বসে, ছেলেটা ছেলেদের রোতে বসে চুপচাপ থাকে। এইটুকুই, আর বেশি আমার কিছু নাই। তো ওই ২ জনের একজন আমাকে জাস্ট এইটুকু কথা বলছিল যে, "তুমি যে সিনেমা করবা বলতেছো, তোমার যে ইনকামটা হবে সেটা হবে হারাম। আর তোমার বাবা-মা যে তোমার এত কষ্ট কইরা, তাদের তো কষ্ট হইছে তোমারে দূরে রাখতে। এই যে এত কষ্ট কইরা তারা তোমারে মানুষ করতেছে, তুমি কি বিনিময়ে কি করতেছো? তুমি তাদেরকে জাহান্নামে পাঠাইতেছো। কেমন ছেলে তুমি?" এই কথাটা আমার একদম পুরা কোর অফ দ্যা কোর হার্টে গিয়ে হিট করে। তো ওই সময় আমার ১ম মনে হয় যে কি করতেছি। বাট তখনও দিনে ফিরছি এটা বলা যায় না। আমি তখন করছি কি, তখন আমার মনে হইছে যে তখন এশার আজান দিছে। মাত্র এশার আজানটা দিছে। আমি জানলাম যে জীবনে অনেক কিছু টেস্ট করা হয়ে গেছে। ফ্রেন্ড সার্কেল, ঝামেলা মারামারি, তারপরে আমরা যেটা বলি গার্লফ্রেন্ড রিলেশন, তারপরে সিগারেট নেশা, এগুলো অনেক কিছু টেস্ট করা হয়ে গেছে। এখন একটাই টেস্ট করা বাকি আছে, হলো ইসলাম। চিন্তা করলাম যে আমি লিটারালি এটাই চিন্তা করছি যে হুম, ইসলামটা একটু টেস্ট করে দেখি। অনেক কিছু তো জীবনে টেস্ট করলাম। ইসলাম টেস্ট করতে গেছি, গিয়ে নামাজ পড়ছি। বিশ্বাস করেন নামাজে যখন ১ম সিজদায় গেছি, মানে আমার মনে হয়েছে যে এই যে একটু আগে আমার অবস্থাটা আমি এইজন্য বলছি যে ডিপ্রেশনের এমন লেভেলে ছিলাম, আমি ভাবতেছিলাম যে আমি সুইসাইডটা কিভাবে করব? করব এটা নিয়ে কোন সন্দেহ নেই আমার। কিভাবে করব? কিভাবে করলে বাসায় মনে হবে যে আমি অ্যাক্সিডেন্টাল সুইসাইড হইছে। অ্যাক্সিডেন্টাল ভাবে আমি মারা গেছি, কিন্তু আমি সুইসাইড করিনি। বাসায় তো খুব কষ্ট পাবে জিনিসটাতে। আমি তো বাসায় একদম ভেজা বেড়াল ছিলাম। হুম, হুম। তো আমি আমি এই চিন্তা করতেছিলাম যে কিভাবে সুইসাইড করলে বাসায় বুঝবে না যে আমি সুইসাইড করছি। এরকম আমার অবস্থা হইছে। তো তারপরে ওই যে ঐদিন নামাজ পড়ে আসলাম, এশার নামাজ পড়ে এসে জাস্ট ফরজটা পড়ে আমি আইসা পড়ছি। আইসা বইসা আমি চিন্তা করা শুরু করছি, আল্লাহ, মানে আল্লাহ তো না, মানে তখন তো আল্লাহ কি, এখন বলে ফেলছি আল্লাহ। হুম। তখন ভাবতেছি যে কি, মানে কি হইলো আমার? একটু আগে আমি এখানে উল্টা হয়ে শুয়েছিলাম। আর এখন কি হইছে আমার? মানে টোটাল আলাদা। পরবর্তীতে চিন্তা করলাম যে না, আস্তে দিন মানে আমার জীবন ব্যবস্থা চেঞ্জ করতে হবে। আমার অবস্থা চেঞ্জ করতে হবে। এই অবস্থায় থাকলে আসলে হবে না।
তো পরবর্তীতে আমি করি কি, কারণ আমার বুঝার কিছু নাই, আমার জানার কিছু নাই, আমি করছি কি, ওই যে যে আমারে বলছিল তার ফেসবুকে আমি গেছি, তার ফেসবুকে গিয়ে আমি আমি কিছু জানি না। আমি করছি কি, ফেসবুকে আবার একটা আছে কি, সে কোনটা কোনটা লাইক করছে, কোন কোন পেজে লাইক করছে সেটা আমার দেখায়। আমি আচ্ছা। করছি কি, ওইগুলা থেকে আমিও লাইক দিয়ে আসছি, আর বেশি কিছু জানি না। আমি করছি, আমি ফেসবুক অ্যালগোরিদমটা বুঝতে পারছিলাম, ফেসবুক অ্যালগোরিদম যে এরকম, যে আমি যেটা দেখতে চাই সেটাই সে আমার দেখাবে, এই জিনিসটা বুঝে আমি করছি কি, সেগুলোতে লাইক করছি। আর ভিতরে ঢুকে ছোট ছোট লাইক টেক দেখে দেখে আসছি, পোস্টগুলো একটু পরে আসছে, একটু স্ক্রল করে আসছি, স্ক্রল বলতে বাটন ফোনে হুম। স্ক্রল করছি আর কি। তো এইটা করে আমি চলে আসছি। এরপরে এরপরে আমার কাছে দ্বিতীয় স্টেপ যেটা মনে হয়েছে, যে আমার যে ফ্রেন্ড যেগুলো আমার এই সিনেমার লাইনে যাওয়ার জন্য, বা যারা সিনেমা নিয়ে পোস্ট করে, আমার তখন ফ্রেন্ডও এরকমই ছিল, হয় তারা সিগারেট টিগারেট নিয়ে পড়ে থাকতো, নাহলে তারা রিলেশন নিয়ে পড়ে থাকতো, নাহলে সিনেমা নিয়ে পড়ে থাকতো। এই তিনটা জিনিস ছিল আমার ফ্রেন্ড সার্কেল, আমার পুরো ফেসবুক। আমার মনে হয় তখন প্রায় 3000 ফ্রেন্ড ছিল। আমি 3000 ফ্রেন্ড এক রাতে আনফ্রেন্ড করছি ওই বাটন ফোনের পুরো বাটন সবগুলো কালো বাটন সাদা হয়ে গেছে। কারণ আল্লাহু আমি আকবার। ভাবছি যে আমার এই লাইফে আমি থাকবো না, এটা ঠিক করে নিছি। তারপরে মোটামুটি চলতেছে চলতেছে, এখনো সবকিছু ছাড়িনি। সিগারেটটা ছাড়া আমার খুব খুব ইন্টারেস্টিং ছিল, বা এই পুরো লাইফটা আমি ছাড়ছি জাস্ট অর্ধেকটা খাইছি, সিগারেট অর্ধেক খাইছি। তারপরে মনে হচ্ছে আমি না বলছিলাম যে আমি লাইফ চেঞ্জ করবো, তাহলে এখন কি করতেছি বলে ওই যে ছাড়ছি আলহামদুলিল্লাহ। এরপরে ওই লাইফে আর যাওয়া হয় না আলহামদুলিল্লাহ। এটা এটা আলহামদুলিল্লাহ। খুব সহজে আল্লাহ সুবহানাহু, অনেকে দেখছি অনেক কষ্ট হয়, বা আমিও দেখছি আমার এসএসসির পরে যে সময়টা হুম। ছিল এটাতে অনেক কষ্ট হয়েছিল। বাকি এই সময় এসে আল্লাহ সুবহানাহু আমার খুব সাহায্য করছে, আমি এটাতে খুব সহজে উতরে যেতে পারছি। আলহামদুলিল্লাহ। এরপরে এখান থেকে আসলে মানে আমার ভালো হওয়ার যে জার্নি সেটা শুরু হয়। ভালো আস্তে আস্তে হইতে থাকি। বাকি মোটামুটি একটু টুপি পরা শুরু করি। এর কয়েকদিন পর থেকে কলেজে সেকেন্ড ইয়ারে গিয়ে টুপি পরা শুরু করি। তারপর আস্তে আস্তে পাঞ্জাবি পরা শুরু করি। আর যখন ইয়ে আসে আমার করোনার সময়টাতে, তখন মোটামুটি আমি একদম একলা হয়ে যাই। একা একটা রুমের মধ্যে। তখনই মোটামুটি আমার পরিপূর্ণ যে দিন, যেই জিনিসটা, করোনার আগে একবার হয় কি, আমাদের করোনা আসে আমাদের দেশে মনে হয় ফেব্রুয়ারিতে না মার্চে। হ্যাঁ? ফেব্রুয়ারিতে, খুব সম্ভবত ফেব্রুয়ারির 17 তারিখে করোনা আসে, বা 21 তারিখে করোনা আসে। আর আমাদের পরীক্ষা ছিল এপ্রিলে। অর্থাৎ ১ মাসের গ্যাপ ছিল। ওই ১ মাসের গ্যাপে আমি করছি কি, আমি একটা কোরআন শিক্ষার একটা ক্লাসে ভর্তি হয়েছি। বাসায় একদম পুরো হুলস্থুল কান্দ। হুম, সামনে হুম। তোমার এইচএসসি পরীক্ষা, তুমি এখন বসতে যাইতেছো, তুমি কোরআন শিখো, তুমি অন্য সময় শিখো। আমার বাসার থেকে আবার আরেকটা সমস্যা কি, তুমি এর আগে যখন আমি দিন মানতাম না, তখনও তারা আমার সাথে মানে খুব অ্যাকচুয়ালি বুঝতো তো। আমার বিহেভিয়ার, আমার ইয়েতে তো বুঝা যাইত হুম, জিনিসটা, হুম। যে আমি অ্যাবনরমাল। আমি আসলে যারা আমি দেখছি এখন যাদের সাথে কথাবার্তা বলি, যারা আসলে নেশা জগতে আছে, তাদের চোখ মুখ দেখলে বুঝা যায়। তো আমার চোখ মুখে হয়তো এরকমটা ছিল, তারা বুঝতে হুম, হুম। পারতো। তো হয়েছে কি, তারা ওই সময় আমার সাথে ভালো ইয়ে করে নাই, ফ্যামিলি থেকে ভালোভাবে নিত না, যেটা আমি ওটা নেওয়ারই কথা না। পরবর্তীতে এসে যখন আমি দিনে ফিরার পরে এই যে নামাজ যে সময় বেশি দেওয়া, বা এই যে কোরআন শিক্ষার জন্য বসা, এইটারেও তারা তারা খারাপ চায় না, কিন্তু জিনিস হলো যে এইচএসসি এর পরে করো, এইচএসসি এর আগে কেন? বাট আমার কথা হলো যে সুযোগ এখন আসছে, আমার যে এই যে বুস্ট আছে, এই বুস্ট আবার নাও যেতে পারে, হুম, হুম। টাইম যে আমি অপেক্ষা করবো, আমি ভর্তি হয়ে গেছি আলহামদুলিল্লাহ। এরপরে করোনা এসে সব বন্ধ করে দিয়েছে 2 মাস 2 বছরের জন্য। আর ওই সময় পরিপূর্ণভাবে দিনে ফেরা যেটা হয় আরকি। আলহামদুলিল্লাহ। পরিপূর্ণ না, আমি ভুল বলছি, পরিপূর্ণ না। মানে শুরুটা হয় আরকি দিনে ফিরে। তারপরে লেবাস গায়ে জড়াইছে। এখনো লেবাসই গায়ে জড়ায় আছে। দিনে আর ফিরতে পারিনি এখনো। তো এই হলো গিয়া মোটামুটি বলা যায় ইন শর্ট আমার ইয়া। তবে আমি যেটা বললাম যে শুরুতে, যে আমাদের পরিবারের যে যারা আছে তাদের এখান থেকে আসলে অনেক কিছু শিখার আছে। যে আমাদের প্রবলেম গুলো আসলে ওইটা না যে তারা যেটা ফেস করছে। আমাদের প্রবলেম গুলো একটু আলাদা। আলাদা। একটু অন্যরকম। আমরা আসলে যেহেতু যুগ চেঞ্জ হচ্ছে যুগ ভাই। চেঞ্জ হইছে। আমরা আসলে ওই প্রবলেমে পড়ি না যেগুলো তারা বলছে। কিন্তু তারা তারা বলছে। হ্যান্ডেল করে ওই সিস্টেমই। হ্যাঁ, তারা হ্যান্ডেল করে যে হ্যাঁ, আমি তো তারে আ এমন জায়গায় বা এমন বাসায় দিয়ে রাখছি যেন তার খাবারের কোনো সমস্যা, আমার আব্বু আমার প্রায় সময় জিজ্ঞেস করে, "তোমার কি খাবারের কোনো সমস্যা? না। থাকার কোনো সমস্যা? না। তাহলে কি সমস্যা তোমার?" এই প্রশ্নের তো উত্তর আমার কাছে থাকতো না। থাকতো না। আমার খাবারের কোনো সমস্যা না, আমার থাকার কোনো সমস্যা না, তাহলে আমার কি সমস্যা? এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছেও ছিল না। তো এইটা থেকে আমি বলব যে এখন যে ফেজটা, এখনো যে আমি আমার ফ্যামিলির সাথে খুব ভালো, আমি যে সেই যে ক্লাস 3 তে আমি ফ্যামিলি থেকে ডিটাচড হইছি, আমি বলব যে আমি এখনো আমার ফ্যামিলি এখন হয়তো অনেকটাই রিকভার করছি। বাকি তারপরে এখনো পুরোপুরি হইতে পারি নাই। আমার ফ্যামিলি কিন্তু জানে না এরকম না। আমার আব্বু হইলো গিয়ে এটা যখন ভার্সিটির আশেপাশে দোকান আছে, আমাদের এখানে একটা কলেজ আছে, ভার্সিটি আছে। ভার্সিটি বলতে ডিগ্রি কলেজ আরকি। ওখানে পাশে বাজারের দোকান আব্বুর। এই যে 14ই ফেব্রুয়ারি, এই যে আমরা কথা বলতেছি যে হুম, ফেব্রুয়ারি মাসের এই উইকটা নিয়ে, এই সম্পর্কে আমার আব্বু জানে না এমন না। ভালো রকম জানে। আব্বু Facebook চালায়, YouTube চালায়, মোটামুটি মডার্ন আব্বু আমার। জানে। হুম। কিন্তু সমস্যাটা কি জানেন? সমস্যা হলো তারা মনে করে কি, খারাপ সব আশেপাশের ছেলেরা। আমার ছেলে তো ফেরেশতা। আমার ছেলে তো ওর কিছু না। আমার ছেলে একদম ফেরেশতা। আচ্ছা। তারা বুঝতেই চায় না যে ভাই আমরাও রক্তে মাংস করা মানুষ। আমাদেরও নিডস থাকে। কিন্তু বুঝতে চায় না এই জিনিসগুলা। তো এই আরকি ব্যাপার আরকি। এইজন্য আসলে ফ্যামিলির সাথে ওইভাবে আ হয় না আরকি। ফ্রেন্ডের মতো হওয়া যেটা, বা ফ্রেন্ড তো আসলে হয় না। বাবা-মা আসলে বাবা-মার সাথে একটা রিলেশন। ডিসট্যান্স রাখাই উচিত। রিলেশনটা এরকম যে ডিসট্যান্স রাখা উচিত বলে আমি মনে করি। তবে তারপরেও আরেকটু মনে হয় ডিসট্যান্স কম হইতে পারে, যেটা হুম। আমার আর আমার
আমার মনে হয় আমার না, সব মোটামুটি ম্যাক্সিমাম ফ্যামিলি, এভারেজ ফ্যামিলিতে এই জিনিসটা হয়। যেমন মনে করেন আপনি কলেজ থেকে যে কোনো একজনের ধরে দেন, ভাই আপনি বিয়ে করেন না কেন? আপনার কি বিয়ে করতে মন চায়? হ্যাঁ, মন চায়। তাহলে করেন না কেন? ভাই বাসায় তো রাজি করাইতে পারে না, বাসায় তো বলতে পারি না, বাসায় বললে এই সমস্যা। আরেকটা মেজর প্রবলেম হইলো যে আমাদের বাবা মারা, এটা আমি বাবা মাদের দোষ বলবো না, কিন্তু তারা চায় আমরা ভালো থাকি, কিন্তু এই ভালো থাকা চাইতে গিয়ে তাদের যে ইচ্ছাগুলা, তাদের স্বপ্নগুলো আমাদের উপরে চাপায় দেয়। এটা আমি মনে করি করবেন না, প্লিজ করবেন না আপনারা। যে আমরা বিশেষ করে বাইরে থেকে দেখতে হয়তো খুব হাসি খুশি মনে হয়, কিন্তু যখন একলা বসি তখন মনে হয় যে আসলে এত প্রেশার। এই যে আমার সামনের ফাইনাল ইয়ার শেষ হয়ে যাবে, এই বছরটা আমার ফাইনাল ইয়ার, তারপর আমি কি করব, এইটারে এত প্রেশার, কারণ আব্বুর এত এক্সপেকটেশন আমার উপরে। আমার কিন্তু আমার লাইফ থেকে এত এক্সপেকটেশন নাই, বাট যতটুকুই আছে আব্বুর বেশি। আর এইটা আমাকে একটা জিনিস কি, আব্বুর এক্সপেকটেশন আমার উপরে চাপায় দেওয়া থেকে আমার রিজিক একটু বাড়বে না ভাই। আমি এই জিনিসটাই খালি বুঝাইতে চাই আমার আব্বু আম্মুরে। আমি জানি না এটা হয়তো আমার আব্বু আম্মুর কাছে যাবে, যদি যায় তাহলে আব্বু প্লিজ এই জিনিসটা আমি বুঝাইতে চাই। আমি চাইলে আমার রিজিকটা আমি টান দিয়ে নিয়ে আসতে পারবো না, যতটুকু আমার রিজিক আছে অতটুকু পাবো, অতটুকু আমি চেষ্টা করছি। মোটিভেশন দরকার, মোটিভেশন দাও, ওকে মোটিভেশন আমি মনে করি মানে মোটিভেশন ওকে, কিন্তু এই যে করতে হবে, মানে আমি জানি না কেন তোমরা হয়তো কিছু বলো না, বা কোনো বাবা মাই হয়তো ওইভাবে কিছু বলে না, কিন্তু তারপরেও যে এক্সট্রা প্রেশারটা আমাদের উপরে আসে সেটা আসলে সবসময় মানে হ্যান্ডেল করা খুব কঠিন হয়ে যায়। যেমন একটা ঘটনা যদি বলি, আমার যখন আমি অ্যাডমিশন টেস্ট দিতেছি, অ্যাডমিশন টেস্টের গুচ্ছের পরীক্ষাটা আমার হয়েছিল বরিশাল না বাগেরহাট, কোথায় যেন, মানে পদ্মা পার হয়ে যাইতে হয়। আমি যখন আসতেছি তখন হলো আমি ট্রল, কি বলে এটারে, লঞ্চ। লঞ্চ টাইপের একটা কিছুতে আমি আসছি। তো ওই দিন আবার হয়েছে কি, খুব ঝড় বাতাস হইতেছে, মানে ওই দিন সময়টা এরকম ছিল যে ঝড় বাতাসের ইয়ে, প্রচন্ড ঝড়, পদ্মার মাঝখানে আমরা, প্রচন্ড ঝড় হইতেছে, বৃষ্টি হইতেছে। আমার তখন মনে হইতেছে ইস, যদি লঞ্চটা এখানে ডুবে যাইতো, আমি এখানে মারা যাইতাম, তাহলে আমার আর বাসায় গিয়ে ফেস করা লাগতো না যে আমি এডমিশনে চান্স পাই নাই, বা এখানে কি হবে, এই জিনিসটা আমার ফেস করা লাগতো না। কিন্তু তখন কিন্তু আমি দিনে আসি অলরেডি, এমন না যে আমি দিনে নাই, তারপরেও আমার এই চিন্তাটা মাথায় আসতেছে যে যদি এরকম হইতো তাহলে হয়তো খুব ভালো হইতো, আমার আর এই জিনিসটা ফেস করা লাগবে না যে আমি পাবলিকে চান্স পাই নাই, আমার ফ্যামিলি কিভাবে আমার পড়াশোনার খরচ চালাবে, এই জিনিসগুলো আমার চিন্তা করা লাগতো না। তো এই ব্যাপারগুলো আসলে ভাই খুব পেইন দেয়। আচ্ছা, আপনি যেমন ভাই বললেন যে যেসব ঘটনা তুলে ধরলেন, আমাদের ভাই ম্যাক্সিমাম ছেলেদের মাঝে এইটা ঘটে ভাই। আপনি হুম। হয়তো মনে করেন কি আমাদের শোতে এসে ধুমধাম সে বলে দিয়েছেন। এখন এমনও অনেক মানুষ আছে যারা মনে করেন যে আপনার কথাগুলাই, যেমন মনে করেন যে আমাদের আপনি ক্যামেরাম্যান ভাই আমার হ্যাঁ। কথাগুলোই বলতে চাইতেছে। তো ভাই এমনও এমনও আছে যে আমাদের মনে করেন যারা ভাই তারা বলতে পারে না, মুখ ফুটে বলতে পারে না। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবো যাতে আপনার আব্বা আম্মা যাতে এই ভিডিওটা অন্তত পক্ষে দেখে ইনশাআল্লাহ। যেটা মনে করেন যে আপনি ওনাদের সামনে বলতে পারবেন না, কিন্তু হয়তো ভিডিওতে দেখে তারা একটু রিয়ালাইজ করতে পারবে ইনশাআল্লাহ। ভাই এখন আমি জানতে চাচ্ছি যে আপনার বর্তমান ইমানের হালত কেমন ভাই? যেমন আমরা বলতে পারি যে একটা মনে করেন যে সময়ের ব্যবধানের মধ্যে আমাদের ইমানের হালতের একটু চেঞ্জ আসে ভাই, বুঝছেন? তো আপনি এখন কেমন ফিল করতেছেন যে ইমানের হালত কেমন? এবং আমাদের ভার্সিটি, আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ আমাদের একটা ইসলামিক সেন্টার আছে। এখান থেকে বিভিন্ন দাওয়াতি কার্যক্রম করা হয়। তবুও ভাই যে পরিমাণে ফিতনা এখানে আমরা ফেস করি এবং দেখি, তো এখানে আপনার ইমানের হালত কেমন আছে ভাই? সত্যি কথা বলতে ভার্সিটি এমন একটা জায়গা, এইখানে আপনি যখন আসবেন তখন ইমান কিছু না কিছু হলে দুর্বল হবেই। যদি বলে যে আমার ইমান ভার্সিটিতে শুরু হওয়ার আগে যেরকম ছিল এখনো সেরকম আছে, 4 ইয়ার 4 বছর পার করার উপরে সেরকম আছে, এরকম কথা যদি কেউ বলে তাহলে সে পীর আউলিয়ার পর্যায়ে চলে গেছে ভাই। কারণ মানে এটা হবেই, এমন একটা পরিবেশটা এরকম। আপনি ক্লাস বলেন, আপনি গ্রুপ ওয়ার্ক বলেন, প্রেজেন্টেশন বলেন, যাই করেন, আপনি বাসায় থাকেন, বাসায়ও যদি থাকেন তাহলে মেসে থাকতেছেন। হ্যাঁ, এখানে তো সাধারণত আমরা মেসেই থাকি, যে এরকম একটা পরিবেশেই আমরা থাকি, তাই না? এই পরিবেশের এটা একটা সমস্যা যে এই পরিবেশে আপনার কিছু না কিছু চেঞ্জ হবেই। তো দিনে আলহামদুলিল্লাহ দিনের বুঝ আসছে, তার মানে এই না যে আসলে মানে একদম ফেরেশতা হয়ে গেছি। এই না, এখনো আমার উম মানে হালত খারাপ হয়, এখনো দিন থেকে মাঝে মধ্যে ছুটে যায়। যেটা বললেন, আমি আমার আব্বু আম্মুরেও বলতে চাই যে আমি আসলে এখনো ওই পর্যায়ে চলে যাইনি যে ফেরেশতা হয়ে যাই নাই। আমার এখনো সমস্যা হয়। হ্যাঁ, আর তাছাড়া আরেকটা কি, আমরা ওই লাইফটা লিড করে আসছি। হ্যাঁ, যে মানে যে একটার পর একটা রিলেশন, এই যে এখন যেটা আছে না, এটা আমরা লিড করে আসছি। ওটার মজাটা কি জানি, ওটার দুশ্চিন্তা বা ওটার খারাপ দিকটা কি সেটাও জানি। এখন এটা ঠিক যে সবর করার চেষ্টা করতেছি, সবর করার চেষ্টা আমি করছি, কিন্তু কতদিনই সবর করার চেষ্টা ভাই? 4 বছর হয়ে গেছে আমার ভার্সিটি লাইফে। আচ্ছা। সবর করার সবকিছুর একটা বাইন্ডিং থাকে। সবর করতেছি মানে এই না যে আমি আমার লাইফ টাইম ধরে সবর করতে পারবো। হয়তোবা আল্লাহ মাফ করুক, হয়তো আমি করতে পারলাম না। আজকে পরে কালকে আমি ভার্সিটিতে একটা ফিতনাতে পড়ে গেলাম। আর আমাদের সমস্যাগুলো কি জানেন? আমার ছেলে ভার্সিটিতে, আমার পূর্ণ স্বাধীনতা আছে। আমি ভার্সিটিতে এসে যদি প্রেম করে আমি করতে পারি। আমার বাসা থেকে কেউ জিজ্ঞেস করবে না যে প্রেম করছি কি করি নাই। খোঁজ খবরই নেয় না ভাই।
খোঁজ খবরই নিবে না, কোনোদিন আমার ফোন দিয়ে জিজ্ঞেস করেনি 4 বছর সিয়াম তোমার তো ক্লাসে তুমি ছেলে মেয়েরা একসাথে পড়াশোনা করো, তোমার কি কোনো ছেলে মেয়ের সাথে সম্পর্ক আছে, ওইদিকে কিন্তু যাইও না বাবা। এই কথা বলে নাই। কেন বললে? তারা হয়তো ভেবে নিছে যে এইটুকু বুঝ হয়ে গেছে না, আমার বিষয়টা। ছেলে ওইরকম না, আমার ছেলে ফেরেশতা, এটা একটা বড় কথা বলছে, যে আমার একটা ছেলে ফেরেশতা, এরকম একটা বুঝ থাকে। কিন্তু এই যে ভার্সিটিতে যারা আছে, যারা করতেছে, তারাও তো কারো না কারো ছেলেই। ছেলেই। এই জিনিসটা আমার আব্বু আম্মু বুঝে না, বা আমার আব্বু আম্মু না, আমাদের মতো যারা আব্বু আম্মু আছে, আমাদের মতো না, আমাদের আব্বু আম্মু যারা আছে, তারা আসলে এই জিনিসটা আসলে বুঝতে চায় না। তারা মনে করে যে যারা দিনে ফিরছে তাদের জন্য তো এটা চিন্তা করে যে আমার ছেলে তো আছেই, নামাজ টামাজ পড়ে, আর কি লাগে, তাহলে তো সে আর অন্যদিকে যাবে না। আমার মনে হয় আমার আব্বু আম্মুর চিন্তা ভাবনা হয়তো এরকম, যে সে তো নামাজ টামাজ পড়েই, সে তো আর অন্য কোনো দিকে যাবে না, খারাপ দিকে যাবে না, তাহলে আর তারে কিছু বইলা লাভ নেই। ভাই, আপনি যদি আপনার জীবন থেকে কিছু উপদেশ আমাদেরকে দিতেন, আমাদের দর্শক যারা দেখতেছেন তাদেরকে দিতেন, যেটা আপনার জীবন থেকে নেওয়া, যে না এটা একটা চেঞ্জ আসা দরকার, বা এটা এমন হলে ভালো হয়, যদি বলতেন উপদেশ কিছু আপনার জীবন থেকে নেওয়া। উপদেশটা আসলে আম যদি আমার বয়সের যারা আছে, আমার ভাই বোন যারা আছেন, তাদেরকে যদি বলতে চাই তাহলে বলবো যে ভাই, যত কিছু হয়ে যাক, ট্রেন্ডে গা ভাসাইতে যাবেন না। আপনার যেই, যেমন আমার খারাপ হওয়া শুরু হয়েছিল ট্রেন্ডে গা ভাসাইতে গিয়ে, আমার ফ্রেন্ডরা যেরকম সেরকম হইতে যাব, সেই জন্য আমি সেই ইয়েতে আমি খারাপ হওয়া শুরু হয়েছিলাম। আমি বলবো যে ট্রেন্ডে গা ভাসানো আসলে উচিত হবে না। আমাদের এখন একটা সময়, আমাদের ইয়েটা খুব খারাপ হয়ে গেছে এখনের, যে আর ইয়েটা ফেসবুকে যা ট্রেন্ড আছে ওইটাতে আমরা গা ওটাই আমরা ভাসাই দিই, এটা আসলে উচিত না, ট্রেন্ডে গা ভাসাতে না, একদম উচিত না। আপনাদেরকে বলবো যে আমাদের যে সমস্যাটা, এই যে মডার্ন এজের যে প্রবলেম, এই যে ইন্টারনেট আসার পরে যে প্রবলেম গুলো হচ্ছে, এগুলো একটু সিরিয়াসলি নেন। আপনাদের মনে হইতে পারে যে ডিপ্রেশন এটা আবার কি জিনিস, জীবনে তো নাম শুনি নাই। হুম, এটা আপনার জন্য ওকে, জীবনে আপনার ডিপ্রেশন আসেনি, বাট যার ডিপ্রেশন আসছে সে বুঝে। সে বোঝে। হ্যাঁ, সে বুঝে যে আসলে ডিপ্রেশন জিনিসটা কি। তারপরে মনে করেন যে এই যে মিশতে না পারা, কারোর সাথে কথা বলতে না পারা, এই যে এই জিনিসটা, এটা যে কতটুকু একটা কত পেইনের বিষয়, এটা আমি ফেস করছি, আমি জানি। এখন যখন বাচ্চা কিছুদেরকে আমি দেখি যারা এরকম ঢাকার ইয়েতে থাকে, অথবা এরকম জায়গা, খোলামেলা জায়গা থেকে হঠাৎ করে এসে বন্ধু হয়েছে, এরকম করে দেখলে আমার খুব কষ্ট লাগে। কারণ হলো তারা আমার ফেসটা পার করতেছে, যেটা আমি একসময় পার করছি সেটা এখন পার করতেছে। তো তাদের জন্য আমার খুব খারাপ লাগে। এই জন্য আমি বাবা মারে বলবো যে এই জিনিসটা আসলে মনে হয় একটু ভালোভাবে হ্যান্ডেল করা যেতে পারে। আর স্বপ্ন, আপনাদের স্বপ্ন ঠিক আছে, আপনারা মোটিভেশন দিতে পারেন, বা সন্তানদেরকে, আপনাদের এত কষ্ট করে আপনারা সন্তানদেরকে মানুষ করতেছেন, তো আপনাদের চাওয়া পাওয়া থাকতেই পারে, এটা ইয়ে না। কিন্তু জিনিসটা হলো যে তার জন্য যেন বার্ডেন না হয়ে যায়। আমার জন্য আমার বাবার স্বপ্নগুলো মাঝে মধ্যে বার্ডেন মনে হয়, সত্যি কথা বলতে মাঝে মধ্যে বার্ডেন মনে হয়। এটা শুধু আমার জন্য না, সবার জন্য। ভাই, আমার মনে হয় এই জিনিসগুলো একটু খেয়াল রাখলে সন্তানদের জীবনটা সুন্দর হবে। আপনার তো আফটার অল চান সন্তানদের জীবন সুন্দর করতে, তাই না? তো আমার মনে হয় এইভাবে একটু চিন্তা ভাবনা করেও দেখতে পারেন। তো আলহামদুলিল্লাহ ভাই আমাদের সঙ্গে অনেকক্ষণ যাবত তার জীবনের অনেক ঘটনা শেয়ার করলেন, এবং ভাই যেখানে বললেন যে কিশোর গ্যাং এর কথা, ন্যাচারালি আমরা যারা ভালো তারা কিন্তু অন্যদেরকে ভালো করতে তেমন পারি না, কিন্তু একজন কিশোর গ্যাং, একজন খারাপ ছেলে এতটা ইনফ্লুয়েন্সার হয় যে আপনি একটা ভালো ছেলেকে ওদের সাথে ঘুরতে পাঠাতে দিলে সে তাকে তারা তাদের মতো করে নিবে। তারা দেখবেন যে কয়েকদিন পর, 1 মাস বা হোক 20 দিন হোক, কয়েকদিন পরেই দেখতে পারবেন যে সেও তাদের মতো করে চলতেছে, সেও তাদের মতো করে চলাফেরা করতেছে, নেশা থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে যুক্ত হচ্ছে। তো আমরা এই ব্যাপারটাকে নোটিস করবো ইনশাল্লাহ। আহ আরেকটা ব্যাপার আমি একটু বলি, আমার বাসায় যে ব্যাপারগুলো জানতো না এরকম না, হ্যাঁ। আমার একবার হয়েছে কি, বাসায় আমি কি বলবো, তখন আসলে হালত এরকম হয়েছিল, আমি বাসায় কয়েকবার চুরি, আমার যে ফুপুর বাসা, তো ফুপুর বাসা থেকে আমি কয়েকবার চুরি করছি, হালত এরকম হয়ে গেছিল। তো তারা ওই জিনিসগুলো দেখে, এই জিনিসগুলো তারা একসময় দেখছে, এখন আমার পরিবর্তনটাও দেখে, কিন্তু তারপরেও না বাসার থেকে মাঝে মধ্যে কিছু ট্যাগ আসে, যেমন আমি শিবির, আমি জঙ্গি, আমি কি কোনো গ্রুপের সাথে যুক্ত আছি কিনা, এই ট্যাগ গুলা না প্রথম যখন দিনে ফিরছি তখন খুব কষ্ট লাগতো। আমার মানে এই ব্যাপারটাও একটু বিশেষ করে ইয়ে ভাই আমি করতে এখানে পারেন। ইন্টারফেয়ার করে, যেহেতু আমারও আলহামদুলিল্লাহ বাবরি চুল রাখা আরে সুযোগ হয়েছে। বাবরি চুরের পরে তো কথাই নেই, নতুন করে এটা যাতে এটার আবার শুনছি। পরপরই জঙ্গি বা অন্যান্য যে ট্যাগ গুলো আসে এটা আরো বেশি আমি আসে। 2বার খাইছি তাহলে। আচ্ছা। আমি প্রথমে একবার জঙ্গিটা খেয়েছি যখন হলো গিয়া ইয়ে, আর পরে আবার বাবরি রাখার সময় আবার খেয়েছি। আর আমি যখন প্রথমবার খেয়েছি তখন আসলে জিনিসটা জঙ্গির ওয়েভটাই চলছিল, ওই যে 2016 সালে আমাদের হলিউড হুম ডিজাইন হুম হুম হামলা হয়, হুম হুম। তারপরে জঙ্গির ওয়েভটাই চলতেছিল। আমার যখন প্রথম দিনে ফিরে তখন আমি এই জঙ্গি জিনিস নিয়ে ভয় পাইতাম খুব। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করছে আর কি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ থেকে আপনারা আমাদের সঙ্গে থাকা সিয়াম ভাইয়ের দিনে ফেরার গল্প এবং হৃদয় বিদারক কিছু ঘটনা শুনলেন। তো এখান থেকে আশা করি আপনারা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারেন, এবং আপনাদেরও যদি এমন ঘটনা, অথবা আপনাদের পরিচিত কারো যদি এমন কোনো ঘটনা, দিনে ফেরার কোনো ঘটনা থেকে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে তা
আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন অথবা আমাদের স্ক্রিনে দেখা মেইলে পাঠাতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।